আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো পর্ব 4, লেখনীতে সালমা চৌধুরী। আবিরের দিকে খানিক ঝুঁকে ফিসফিস করে বলল, সরি, আমি আপনার সাথে দুষ্টুমি করেছিলাম। আপনি আম্মু বা ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ। মেঘ চোখ বড় বড় করে চাইল আবিরের দিকে খানিক ঝুঁকে। সরি, আমি আপনার সাথে দুষ্টুমি করেছিলাম। আবির আর চোখে তাকিয়ে মুচকি হাসল কেবল। আবিরের হাসিতে মেঘের মনে অস্বস্তি ভর করেছে, হৃদয়ের কম্পন শুরু হয়েছে। আবিরের চোখে চোখ রাখার শক্তি হারিয়ে ফেলেছে। এমন কেন হচ্ছে? ওই চোখে কিসের এত আকুতি? মুহূর্তেই মেঘের দৃষ্টি সরে গেল। দুরন্ত হৃদয়ের গতি নিয়ন্ত্রণ এনে নরম পায়ে দূরে সরে দাঁড়ালো। আবির তখনও নীলের দৃষ্টিতে মেঘকে দেখছে। ব্যগ্র মনের ব্যাকুলতা দু চোখে আটকে আছে। ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি চোখের উপচে পড়া মায়ায় জন্ম দিচ্ছে। মুখে কিছু না বললেও দৃষ্টি নির্দ্বিধায় বলে দিচ্ছে, আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি। সূর্য যেমন সোনালি আলোয় পৃথিবীকে আলোকিত করে, তেমনি মেঘের ঠোঁটের দুষ্টু হাসি, কান্না, আতঙ্কের ভঙ্গি, এমনকি নীরবতা ও আবিরের মনে অস্থিরতা বাড়াচ্ছে। আবিরের দৃষ্টি অনড়। মেঘ আস্তে করে গলা ঝেড়ে বলল, আপনি চাইলে ভাইয়ার রুমে রেস্ট নিতে পারেন। আবিরের অলৌকিক ভাবনার অবসান ঘটল। হৃদয় কোণে জন্ম নেয়া অনুভূতিতে ধামাচাপা নিতে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। সৃষ্টির গভীরতা আটকাতে দু চোখ বন্ধ করে নিল। নিজেকে সংযত করে প্রশ্ন করল, তানভীর উঠেছে? মনে হয় উঠেছে। কোন রুম ওর? মেঘ ইশারায় দেখিয়ে দিল। আবির ব্যাগ নিয়ে সেদিকে যেতে যেতে একবার ফিরে তাকালো মোহঘরে আচ্ছন্ন চোখের দিকে। মোহঘরে আচ্ছন্ন চোখের পল্লব ঝাপটে মুচকি হেসে রুমে চলে গেল। আবিরের অমন দৃষ্টি, রহস্যময় হাসি বারবার প্রশ্ন বৃদ্ধি করছে মেঘকে। অতীত বর্তমান একাধারে মিশে যাচ্ছে। আবিরের সাথে দেখা সাক্ষাৎ নেই বহু বছর হতে চলল। সেই ছোটবেলায় কবে কি দেখেছিল সেসব এখন মনেও নেই সেভাবে। বয়স এবং চেহারায় দুটোতেই এসেছে আমূল পরিবর্তন। অথচ প্রথম দেখাতেই মেঘকে তুই বলে সম্বোধন করলো। বিষয়টা মেঘের কাছে একটু বেমানান লাগছে। তবে নিজেই নিজেকে প্রশ্ন করছি, তুমি বললে কেমন শোনাতো? হয়তো ভালো, নয়তো এমনই বেমানান। হালিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন, মেঘ। আসছি আম্মু। মেঘ মস্তিষ্কের সব ভাবনা চিন্তা দূরে সরিয়ে রান্নাঘরে গেল। হালিমা বেগম বললেন, আজকে আমাকে একটু হেল্প করতে হবে মা। ঠিক আছে, করব, কিন্তু কি রান্না করবে তুমি? হালিমা বেগম নির্দ্বিধায় বলতে লাগলেন, পোলাও, মুরগির ঝাল মাংস, চিংড়ি মাছ ভুনা, মাছ ভর্তা, আর কি করা যায় বলতো? মেঘ দাঁতে দাঁত পিষে বলল, এত আয়োজন কেন? কতদিন পর আবির এলো, ভালো মন্দ রান্না করব না? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার জন্য তো এত আয়োজন করো না। তুই কি মেহমান? মেহমান হলেই কি এত আয়োজন করতে হবে? হ্যাঁ, করতে হবে। তুই ছোট তাই বুঝিস না, হেল্প করবি কিনা বল। মেঘ আস্তে করে বলল, কি কি করতে হবে বলো। তানভীর ঘুমাচ্ছে। আবির ব্যাগটা চেয়ারের ওপর রেখে রুমটা ঘুরে দেখছে। ছোট একটা রুম, ব্যালকনি পর্যন্ত নেই। রুমে জিনিসপত্রের পরিমাণও কম। এক পাশে তানভীরের কিছু কাপড় চোপড় ভাঁজ করে চেয়ারে রাখা, অন্যদিকে টেবিলে ল্যাপটপ, ফোন, কয়েকটি বই এলোমেলো অবস্থায় পড়ে আছে। আবির তানভীরের পাশে বসলো। তানভীরের হাতে ধাক্কা দিয়ে আস্তে করে ডাকলো, তানভীর। দ্বিতীয়বার ডাকতেই সজাগ হলো। ঘুম ঘুম চোখে আবিরকে দেখে মৃদু হেসে বলল, কখন এসেছো ভাইয়া? বেশ কিছুক্ষণ হলো। তানভীর এবার স্পষ্ট চোখে তাকালো, ধীরে গলায় আওড়ালো, আমায় কল দিয়েছিলে? অনেকগুলো। তোর ফোন দেখলাম সাইলেন্ট করা। কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখি, ঘুমানোর আগে খেয়াল ছিল না, সরি। কোনো ব্যাপার না। তানভীর পূর্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বনুর সাথে দেখা হয়েছে? আবির মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ল। তানভীর ফের জিজ্ঞেস করল, বনু চিনতে পেরেছে তোমাকে? প্রথমে চিনতে পারেনি, পরে চিনেছে মনে হয়। আজে বাজে কোনো আচরণ করেনি তো? আবিরের চেহারা পাল্টে এলো। ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে পড়ল, ওর সাথে আমার কি হলো কি হলো না এসব আমি তোকে শেয়ার করতে বাধ্য নই। আমি সে কথা জানতেও চাই না। ফ্রেশ হয়ে আয়, কথা আছে। তানভীর ঘাড় কাত করে সম্মতি দিল। সঙ্গে সঙ্গে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। মিনিট দুয়েক পর মেঘ রুমে এলো। আবিরের মনোযোগ তখন ফোনে। মেঘকে খেয়াল করেনি। মেঘ গলা খাকারি দিতেই আবির স্পষ্ট চোখে তাকালো। মেঘ মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আপনি কি চা খাবেন? শরবতের মতো এত মিষ্টি চা?
মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, এবার ভালো চা দিব, খাবেন? হাত পা না পুড়িয়ে চা করতে পারলে আমি খেতে পারি। আমার জন্য 1 কাপ চা করতে গিয়ে হাত পা পোড়ালে এই চা আমার গলা দিয়ে নামবে না। তানভীর ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, বনু খুব ভালো চা করে, আর হাত পাও পোড়ায় না। ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে মেঘের মুখেও হাসি ফুটল। মেঘ আবারও জিজ্ঞাসা করল, আদা কুচি দিয়ে লাল চা খাবেন নাকি কড়ালিকালের দুধ চা? আবিরের সরল জবাব, আদা কুচি দিয়ে লাল চা। তানভীরের দিকে তাকিয়ে আবির জিজ্ঞাসা করল, তুই কি চা খাবি? আমারটা বনু জানে। মেঘ সঙ্গে সঙ্গে চা করতে চলে গেল। তানভীর হাত মুখ মুছতে ব্যস্ত হলো। আবির আশেপাশে নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, এই রুমে তুই কিভাবে থাকিস? কেন ভাইয়া, এত ছোট রুম, 10 মিনিটেই আমার দম বন্ধ লাগছে। থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। আবির এ ব্যাপারে আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যেই মেঘ চা নিয়ে এসেছে। আবির চায়ের কাপ হাতে নিয়ে ভয়ে ভয়ে চুমুক দিল। এবার উল্টাপাল্টা কিছু ঘটেনি। চা সত্যিই খুব ভালো হয়েছে। আবির দ্বিতীয়বার চায়ে চুমুক দিয়ে নরম স্বরে বলল, বাহ, খুব ভালো চা বানিয়েছিস। কোথাও ট্রেনিং নিয়েছিস? হ্যাঁ, ইউটিউব মামার কাছে 1 সপ্তাহ ট্রেনিং নিয়ে চা বানানো শিখেছি। তানভীর হেসে বলল, চা তো কিছুই না, বনু যে কত কি পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। রেসিপি দেখে তোমার জিভে পানি আসবে এটুকু নিশ্চিত। মেঘ বলল, থ্যাংক ইউ ভাইয়া, এত প্রশংসা করার মতো কিছু পারি না। তানভীরও উৎফুল্ল গলায় বলল, কথা শেষ হয়নি এখনো, কথা শেষ করতে দে, বলো। শোনো ভাইয়া, রেসিপি সুন্দর দেখে আর জিভে পানি আসলেই কিন্তু চোখ কান বন্ধ করে খেতে বসে পড়বে না। এমনকি কারো সামনে বনুর প্রশংসায় পঞ্চমুখ করতেও যেও না, কারণ খাওয়া শুরু করে দেখবে পোলাওয়ে লবণ নেই, সবজির আলু সিদ্ধ হয়নি, ডালে তেল কিংবা পেঁয়াজও দেয়নি, মাংসতে মশলা হয়নি। সো বি কেয়ারফুল। মেঘ অভিমানে ঠোঁট উল্টালো, নীরবে ভেঙচি কাটল। আবির মেঘকে দেখছে আর মুসকি মুসকি হাসছে। আবিরের হাসি দেখে মেঘের খুব রাগ হলো, মনে মনে অপমান বোধ করলো। তানভীরের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তুমি কেমন ভাই, হ্যাঁ? বাইরের মানুষের সামনে নিজের বোনকে অপমান করছো? তানভীর হেসে বলল, ভাইয়া বাইরের মানুষ হবে কেন, ভাইয়া আমাদের ঘরের মানুষ। মেঘ রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে লাগলো। দরজা পর্যন্ত গিয়ে আবারও থমকে দাঁড়ালো। পেছন ফিরে তাকিয়ে নরম স্বরে বলল, আজ দুপুরে আমার দাওয়াত আছে, খুঁজো না আমাকে। কোথায় যাবি? বন্যাদের বাসায়। কেন? বউ দেখতে আসবে। তানভীরের আগে আবির চেঁচিয়ে উঠল, কাকে দেখতে আসবে? আপনি চিনবেন? চিনব না কেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার বোনকে ছেলেপক্ষ দেখতে আসবে। তানভীর তৎক্ষণাৎ বলল, যেতে হবে না তোর। কেন? একজনকে দেখতে আসলে অন্য কোনো মেয়ের সেখানে থাকতে নেই, বিশেষ করে তোর মতো পেতনিদের তো অবশ্যই নয়, কারণ ভালো মানুষের নজর সবসময় পেতনিদের দিকেই পড়ে। তোকে পছন্দ হয়ে গেলে কি হবে ভেবেছিস? মেঘ ভ্রু বাঁকিয়ে বলতে লাগলো, আমি অত শত বুঝি না, কতদিন বিয়ে খাই না, আমি যাব মানে যাবই। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, না বললাম তো। মেঘ কিছু বলতে যাবে, তার মধ্যে আবির বলে উঠল, তানভীর, ওকে কিছু বলিস না, যেতে চাচ্ছে যাক। মেঘ শশব্যস্ত চোখে আবিরকে একবার দেখল, চোখ আর ঠোঁটের চূড়ান্ত বিস্ময় ফুটে উঠল। তানভীর আবিরের দিকে তাকাতেই আবির কিছু একটা ইশারা করল, সেটাও স্পষ্ট নজরে পড়ল মেঘের, তবুও কিছু বলল না। তানভীর সরল কণ্ঠে বলল, আচ্ছা যেতে চাচ্ছিস যা, কিন্তু সাবধান, আব্বুর সামনে আমাকে ফাঁসাবি না। মেঘ একগাল হেসে বলল, ভালো কথা মনে করছো, আজ আব্বু আসুক, তোমার বিচার হবে। কিসের বিচার? সেটা আব্বু এলেই বুঝবে, এখন চায়ের কাপ দাও। মেঘ হুলস্থুল বাঁধিয়ে দিল। তানভীর আকুল কণ্ঠে বলল, চা শেষ হয়নি তো, আর খেতে হবে না তোমার। এই কাপগুলো আমার, তুমি ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারো। তানভীর মজার ছলে বলল, এই কাপগুলো কি শ্বশুরবাড়িতে নিয়ে যাবি? অবশ্যই নিয়ে যাব। সকাল বিকাল শ্বশুর শাশুড়িকে 1 কাপ চা দিব আর বলবো এগুলো আমার বৃত্তির টাকায় কেনা। আর জামাইকে কি বলবো জানো? তানভীর আবিরকে এক নজর দেখে বলল, সেই কথা জামাইকে বলিস বনু। তানভীরের মুখ থেকে কথা কেড়ে নিয়ে আবির বলল, শুনি কি বলবি? তৎক্ষণাৎ হুঁশে ফিরল মেঘ, সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরল, বিড়বিড় করতে লাগলো, সরি, মেহমানের সামনে মুখ ফসকে গেছে। মেঘ আবিরের হাত থেকে কাপ নিয়ে দ্রুত ছুটল। আবির আবারও বলল, আস্তে যা, কাপ ভেঙে গেলে শ্বশুর শাশুড়িকে চা দিবি কিভাবে?
অপ্রত্যাশিত ঘটনায় মেঘ ভীষণ লজ্জায় পড়েছে। লজ্জায় মেঘের দুগাল রক্তবর্ণ ধারণ করেছে। মনের ঘরে তুফান শুরু হয়েছে। বুক ধুকফুক করছে। মেঘ যেতেই তানভীর বলল, ভাইয়া, বনুর কথায় তুমি কিছু মনে করো না। কোন কথায়? তোমাকে বাইরের মানুষ বলল, এখনো ঘরের মানুষ হইনি, তাই বাইরের মানুষ বললে খারাপ লাগার কোনো কারণও নেই। প্রথম দেখাতে তোর বোন ভালোবেসে জড়িয়ে ধরবে সেরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। সবচেয়ে বড় বিষয়, তোর বোন যে আমার সাথে ভালোভাবে কথা বলছে সেই অনেক। তারপরও বলতে কোনো কথা নেই। এখন শোন আমি কি বলি। বলো। আবির কণ্ঠস্বর খাদে নামিয়ে কোমল গলায় বলল, মেঘকে নিয়ে একটু বের হব, ম্যানেজ করে দিস। তানভীর বিস্ময় চোখে চেয়ে পড়ল, আজকে? হ্যাঁ, আজকে এলে আর আজকেই বের হতে চাচ্ছ? ও কি যাবে তোমার সাথে? আবির নরম স্বরে, যাবে। বন্যাদের বাসায় যাবে বলল না? আমি নিয়ে যাব ওকে। রাজি না হলে তুই বলবি যেন আমার সঙ্গে বের হয়। আচ্ছা, চেষ্টা করে দেখতে পারি। আবির চোখ রাঙাতেই তানভীর বলল, আমাকে চোখ রাঙিয়ে লাভ হবে না। তোমাকে সেদিন বলেছিলাম বাসায় আসো। 2-3 দিনে মোটামুটি পরিচিত হয়ে গেলে সমস্যা হতো না। কিন্তু না, তোমার রাকিব ভাইয়ার বাসায় থাকতে হবে। এমন ভাব করছিস যেন তোর বোন কে না কে। তোর বোনকে ছাড়া আমি বাঁচবই না। তানভীর গালে হাত দিয়ে চোখ বড় বড় করে আবিরের দিকে তাকালো। ভ্রু উঁচিয়ে বলল, আমার ধারণা তাই ছিল। ভুল ভাবতাম নাকি? আবির সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টালো। কাঁদো কাঁদো মুখ করে বলল, না, তুই একদম ঠিক ভাবছিস। তোর বোনকে ছাড়া আমি সত্যিই বাঁচব না। তোর বোনকে না পেলে আমার সংসারে অমাবস্যা নেমে আসবি। আমার সন্তানরা মায়ের অভাবে আধমরা হয়ে যাবে, আর আমি তো বউ ছাড়া কঙ্কালি হয়ে যাব। আবির একটু থামলো, শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো, আমাকে দেখে কি মনে হয়? তোর বোনের চিন্তায় চিন্তায় আমি অর্ধেক পাগল হয়ে গেছি। দিনরাত এক করে শুধু ভাবছি, তোর বোন আমাকে রিজেক্ট করলে আমি কি করব? কি করবি? রাতের বাসে সরাসরি পাবনা চলে যাব। সেখানে সিট বুকিং দিয়ে রেখেছি। ইদানিং চুল দাড়িও কাটছি না, যেন দেখতে পাগল পাগল লাগে। তানভীর হাসতে হাসতে প্রশ্ন করল, বড় আব্বু জানে এসব? হাবভাব দেখে সন্দেহ করেছে অবশ্যই।